আজকে আমরা মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক, তার একটা ইন্টারভিউ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। মতিউর রহমান চৌধুরী ইত্তেফাকে ছিলেন, তার একটা বাংলা বাজার পত্রিকা নামে একটা পত্রিকা ছিল, এখন মানবজমিন। বাংলা বাজার পত্রিকায় আমি যেহেতু তার সঙ্গে কথা বলেছি, তাকে আমি খুব ভালোভাবে চিনি এবং জানি। এবং ইরাকে আমরা যখন যাই জর্ডান থেকে, জর্ডান থেকে একটা গাড়িতে আমরা দুজনে একসাথে ইরাকে বাগদাদে গিয়েছিলাম। বাগদাদে পৌঁছার পরে ওইখানে আমরা একটা গোলাগুলির মধ্যে পড়ি। সেই গোলাগুলিতে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি তখনই ড্রাইভারকে বলেন, গাড়িগুলো আমি চলে যাব। তখন ওই ড্রাইভার ওনাকে নিয়ে যেতে পারে, সারা ড্রাইভ করে এসে ওর একটা ড্রাইভার খুঁজতে বেরিয়েছিল। তখন অনেক সাংবাদিক, বিভিন্ন সাংবাদিকরা জেনে যায় একটা সাংবাদিক এসেছে, সে গোলাগুলি দেখে ভয় পেয়ে চলে যেতে যাচ্ছে। তখন অনেক সাংবাদিক তাকে দেখতে আসলো, দেখে বললো যে ভাই আপনি এইগুলো করে, আমরা তো এই কারণেই আসছি, এই যুদ্ধ ওয়ার কভার করতে আসছি আমরা, আপনি এইগুলা করছেন কেন? তো শুনলোই না সে, গাড়ি পাওয়া পর্যন্ত, এটা মনে হয় 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা উনি ছিল বাগদাদে। উনি চলে আসলেন, উনি চলে এসে কিন্তু টেলিভিশনে ইন্টারভিউ শুরু করলেন, মানে ইরাক ফেরত সাংবাদিক হিসেবে। পলাশি থেকে বাগদাদ একটা বই লিখে ফেলেছেন। খালেদা জিয়া ছিলেন প্রাইম মিনিস্টার, তার সাথে উনি একটা মিট করেছেন, এগুলো উনি লিখেছেন আর কি। তো সেই মতিউর রহমান বাগদাদ, হ্যাঁ, এই 8-10 ঘন্টা যে বাগদাদে ছিলেন সেটা। এই মানুষটার কি বলতে পারেন সেটা আমরা জানি, সেগুলো আমরা আলাপ করবো। আপনার অনুষ্ঠানে একটু স্বাগতম। আমি একটু লম্বা ব্যাখ্যা হয়ে গেছে আমার। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। মতিউর রহমান চৌধুরী আপনারা হয়তো মনে করতে পারেন, বা আমি যেহেতু পড়াশোনা করেও আমিও ছিলাম না বয়সী কেউ, তো 1974 সালের দিকে শফিউল আলম প্রধানের ছাত্রলীগের একটা গ্রুপ, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু তারা তখন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারা একটা প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামে ঘোষণাপত্র পড়েছিলেন মতিউর রহমান চৌধুরী। তিনি ওই কমিটির সম্ভবত তথ্য অথবা কি সম্পাদক ছিলেন, দপ্তর অথবা তথ্য আর কি। সেই মতিউর রহমান চৌধুরী সাংবাদিকতায় যতক্ষণই আছেন, তিনি কিন্তু আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী একজন সাংবাদিক। তিনি সমস্ত প্রপাগান্ডাগুলো ওইভাবে, কিন্তু একটা ঘটনা আপনাকে বলি, বা আপনারা মনে আছে যে এটা ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ 1/11 আগে আওয়ামী লীগে যোগদান করবেন না বিএনপিতে যোগদান, একটা দোটানায় ছিলেন উনি আর কি। তখন দোটানায় ছিলেন, উনি দুই পক্ষের ওনার সাথে আলাপ করতেছিল। তখন আওয়ামী লীগের যোগ দেওয়ার সম্ভাবনা দেখে রুকনুদ্দিন মাহমুদকে, যেহেতু তার ওয়ালসো টাওয়ারে তার যে চেম্বার ছিল, বাংলাদেশ পত্রিকা অফিস ছিল সেখানে আর কি। তখন রুকনুদ্দিন মাহমুদকে উনি কি করলেন, পিক করে খালেদা জিয়ার বাসায় নিয়ে গেলেন উনি, খালেদা জিয়া পরিচয় করে দেওয়ার জন্য। তো এখানে আবার 32 নম্বরের কোন একটা সূত্র বিষয়টা খবর পেল। খালেদা জিয়া বাসা থেকে আসার পরেই তাকে ওই 32 নম্বর নিয়ে আসে। তিনি কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করে, তখন আওয়ামী লীগের মানে জয়েন করানো হয় আওয়ামী লীগে আর কি। তো সেই পরে আর কি, এটা যেহেতু 1/11 আসলো, সব বেটে বেলা হয় নাই, পরে উনি ফেরত আসেন নাই। এই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করেছেন, শেখ হাসিনা একটা ইন্টারভিউ পদত্যাগ পত্র লিখেছিলেন, সেইটা জমা দিতে পারেন নাই, ভ্যানিটি বের করে নিয়ে চলে গেছেন, এবং আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নাই এই সাক্ষাৎকারে আছে। আমরা একটা আংশিক একটা পেয়েছি, একটা শুনে আসি ব্যাপারটা। জি জি জি, কাছাকাছি চলে আসছে। তো আরবি থেকে বারবার মানে ওয়াকিটকিতে খবর, আর সময় নেই, যেতে হবে। ওই তখন আবার ব্যাগটা কিন্তু ওনার সিটের উপরে, চেয়ারের উপরে ফেলে রেখে গেছিলেন। যখন গাড়িতে উঠবেন, হেলিকপ্টারে যাবেন, ওই সময় গাড়িতে ওঠার সময় আগে যাই একজন ব্রিগেডিয়ার জেনারেলকে বলছেন যে আমার ব্যাগটা রয়ে গেছে, ওটা নিয়ে আসো, নিয়ে
উনি কিন্তু ফরিদ ভাই এই ইন্টারভিউর বড় অংশ জুড়ে কিন্তু হচ্ছে আওয়ামী লীগের আর কোনো সম্ভাবনা নাই। কারণ ইলেকশনের আগে ভারত চেয়েছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে ইলেকশনে নেওয়ার জন্য, শেখ হাসিনা রাজি হন নাই। আওয়ামী লীগের কোন কোন নেতা নাকি ওনাকে বলেছেন, কোন কোন নেতা ওনাকে বলেছেন যে তারা ইলেকশনে যেতে চেয়েছিলেন, শেখ হাসিনা কোনো পারেন নাই। তারা নতুন একটা নেতৃত্ব চেয়েছিলেন, শেখ হাসিনা কোনো পারেন নাই। মিথ্যা কথা। আপনি কি জানেন বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে, আবারও আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথমত, আপনি এই মতিউর রহমানের এক মতি ভাই তো মতি আলো আছে, তার সম্পর্কে অনেকেই আমরা জানি, অনেকেই জানি, কিন্তু এই মতি সম্পর্কে অনেকেই জানতো না। আপনি অনেকটা তার প্রাথমিক পরিচয় দিয়ে দিয়েছেন যে তিনি কোন কোন দোকানের পেঁয়াজ খেয়েছিলেন এবং কোন পেঁয়াজের ঢেকর ওঠে এখন পরিষ্কার। তিনি যে জাসদ ছাত্রলীগ করতেন এবং জাসদ ছাত্রলীগ করা মানেই ম্যাক্সিমাম না, বঙ্গবন্ধু উনি আবার জাসদ ছাত্রলীগ করেন নাই কিন্তু। শফিউল আলম প্রধানের ছাত্রলীগ করতেন কিন্তু। শফিউল আলম প্রধানের, যাই হোক, ওই যে যে পরে পরে যার পোলা এখন মোটামুটি রাজাকারদের পক্ষে কথা বলে, সেই শফিউল আলম হ্যাঁ, প্রধান। শুনেন, এরা বঙ্গবন্ধু সম্পর্কে এদের বিরোধিতা করতেই হবে, এদের রাগ, এদের ক্ষোভ থাকতেই হবে। এরা, আপনি যার কথাটা বললেন, তিনি অনেক মিথ্যা কথা বলেছেন এবং আমার ধারণা তিনি শুধু মিথ্যা কথা বলেন নাই, তাকে বলতে বাধ্য করানো হয়েছে বলে আমি মনে করি। তাকে একটা ফরমায়েশি একটা বিবৃতি আগে লিখে দেওয়া হয়েছিল, স্ক্রিপ্ট, সেটা তিনি মুখস্থ করে এগুলো বলেছেন। বাংলাদেশের মানে সবচাইতে করাপ্টেড আওয়ামী লীগের নেতা যে, সবচাইতে বেকুব আওয়ামী লীগের নেতা যে, সবচেয়ে লোভী যে নেতাটা এবং বেঈমান যে নেতাটা, সেও শেখ হাসিনা ছাড়া ইলেকশনে যাবে না, আমি বিশ্বাস করি না। ওই মতিউর রহমানের এই মানব জমিনের মতিউর রহমানের সাথেই তো শুধু কথা হয় না, আওয়ামী লীগের 2-4 জন নেতার সাথে তো, কর্মীর সাথে তো আমাদেরও কথা হয়। আমরা তো তাদের হাব ভাব বুঝি। বললামই তো, সবচাইতে বাটপার যেটা, সবচাইতে খারাপ, সবচাইতে নিম্নমানের যে আওয়ামী লীগের নেতা, সেও শেখ হাসিনা জীবিত থাকতে তাকে ছাড়া নির্বাচনে যাবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। পিটিয়ে, মেরে, জ্বালিয়ে দিয়ে, ধর্ষণ করে, হত্যা করে, মামলা দিয়ে তাদেরকে আপনি কাবু করতে পারতেছেন না, আর তারা বুঝি শেখ হাসিনা কে ছাড়াই তারা নির্বাচনে যাবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। মতিউর রহমান সাহেবের কথা, তার বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটাকে, ডিজিএফআই তাকে শিখিয়ে দিয়েছে, জামাত তাকে শিখিয়ে দিয়েছে, বিএনপির 2-4 জন তাকে শিখিয়ে দিয়েছে, আপনি এইভাবে বলবেন। আর তিনি যেহেতু একজন সম্পাদক, অনেক কিছুই বোঝেন, তাকে তো আর সব বলে দিতে হয় না। বলা হয়েছে আপনি এই ধরনের ন্যারেটিভ পয়দা করবেন। কি ধরনের? যে শেখ হাসিনা সব দোষ, বাংলাদেশ এই জামাতের আপনি দেখবেন বাংলাদেশের অনেক মানুষ মানে ইনিয়ে বিনিয়ে প্রকাশ্যে গোপনে বলে বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত হওয়ার জন্য শেখ হাসিনা সব দেয়। তাহলে আর বাংলাদেশে যারা ছিল সবগুলো বোধহয় নাস্তিক ছিল, সবগুলো বোধহয় সেকুলার ছিল, সবগুলো বোধহয় ইউরোপের গণতন্ত্রে বিশ্বাস করতো, তাই না? শুধু শেখ হাসিনা একাই, তার কারণে শুধু মৌলবাদ প্রতিষ্ঠিত পেয়েছে। বিএনপির নাম নিতে ভয় পায় বা বিএনপির নাম নিতে চায় না, মানে যত দোষ নন্দ ঘোষ, মানে শেখ হাসিনাকেই দুষ্ট হবে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, শেখ হাসিনা। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস, শেখ হাসিনা। বাংলাদেশের মৌলবাদ প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা। আরে ভাই, আমি এগুলো জানি। বামপন্থীদের আমি বলতে শুনতাম যে তসলিমা নাসরিনের কারণে বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত হয়। আমি নিজে এগুলো শুনেছি, কারণ আমি তো বাম রাজনীতিতে জড়িত ছিলাম, আমি তো জানি। তারপরে শুনলাম যে এই যে আওয়ামী লীগ, বিএনপি, এমনকি আওয়ামী লীগ এগুলো বলতো, বিএনপিরা, তারপর হেফাজতরা বলতো যে এই যে ব্লগারদের কারণে বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত হয়। এখন বলতেছে শেখ হাসিনার জন্য মৌলবাদ প্রতিষ্ঠিত। তো এগুলো তাদের অজুহাত, খলের ছলের অভাব হয় না। এরা এগুলো ন্যারেটিভ পয়দা করতেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সরাসরি ভারতের বিরোধিতা করতেছে না। দেখেন চালাকিটা করছে, সরাসরি ভারত বিরোধিতা করতে একটু লজ্জা পাইতেছে, কয়েকদিন পরে দেখবেন সরাসরি ভারত বিরোধিতা করবে। কোনোদিনই ভারত এই প্রস্তাব দিতে পারে না যে শেখ হাসিনাকে সারা আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এটা একটা ঠাড়া পড়া মিথ্যা কথা। ভারতের রাজনীতি কিছু, ভারত সম্পর্কে যদি কেউ কিছু বলে, এত সহজে বিশ্বাস করার কোনো কারণই নেই। ভারত এত বোকা না। ভারতের পাগলা কুত্তায় কামড়াইছে যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন করতে বলবে। ভারত এত ঠুনকো রাজনীতি করে, মনে করছে যে মতিউর রহমান চৌধুরী যা বলবে তাই আমরা বিশ্বাস করব। আমাদেরকে কি, আমাদের মদ না পাওয়া গেছে না বললেই হয়ে গেল। এগুলো বাজে কথা, এগুলো ন্যারেটিভ পয়দা করতেছে। দেখেন ন্যারেটিভটা দেখেন। প্রথম ন্যারেটিভ, শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণ করলে জামাতে তো আসন পাইতো না। ও আকারের নাম নিতে ভয় পাইছে, আর ইউনুসের নাম নিতে ভয় পাইছে, আমেরিকার নাম নিতে তো ভয় পাবেই, তাই তারা এগুলো বলতেছে। আরেকটা কি পয়দা করছে,
যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, মানে বুঝতে পারছেন তো, সে রিফাইন্ড আওয়ামী লীগ, মানে বদামিটা বুঝতে পারছেন তো। আবার এই যে আমার ভাবির পোলা নুরুরা, নুরু ফুরু যারা আছে, এরা আগে একদল করতো, এখন তো বিএনপি। যাই হোক, এরা প্রথমে কি গণরিয়া অধিকার পরিষদ না কি বানাইলো, সেটা তারা থাকতে পারলো না, 2 ভাগ হয়ে গেল, ছোট্ট একটা দল, ওটা আবার 2 ভাগ, ওটা থেকে আবার ভাইগে আবার বিএনপি। যাই হোক, এরা এদের এই যে বলতেছে যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা দেখি না, এগুলো ন্যারেটিভ পয়দা করতেছে। ওই যে বললাম না যে সকালবেলা হয়তো বলে দিছে তুমি এই গান গাবা, তুমি এই গান গাবা, সাংবাদিক সাহেব এই গান গাবেন, বিএনপির অমুক নেতা সেই গান গাবে, জামাতের অমুক নেতা সেই গান গাইবে, এগুলো আগে বলা আছে যে তোমরা কি কি সুরে আজান দিবা, কেউ আসরে আজান দিবা, কেউ মাগরিবের আজান দিবা, কোন উদ্দেশ্য আজান দেওয়া। তো এগুলো আমরা বুঝি। ওই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা, আওয়ামী লীগের সম্ভাবনা দেখো কিনা, আর কয়টা দিন পরেই বোঝা যাবে। ওই যে গোলাম আপনি মাল্লার মনে অনেকেরা বলছিল, আপনার হয়তো মনে আছে বিএনপির সর্বশেষ আমলে আওয়ামী জন্য তারেক রহমান খুব প্রভাবশালী একজন মানুষ, চ্যানেল আইতে মতিউর রহমান তার একটা ইন্টারভিউ করেছিলেন। এই প্রথম তারেক রহমানকে টেলিভিশনে ইন্টারভিউ করে মতিউর রহমান চৌধুরী। আপনি অত খেয়াল আছে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাওয়ার পথে গলিতে বাম দিকে ইয়ার একটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা গেস্ট হাউস আছে, কিন্তু এখানে এই ওয়ালসা টাওয়ারের সাথে খুব খুব ভালো একটা হ্যাঁ জায়গা হ্যাঁ আছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ইন্টারভিউটার পরে ওই জায়গাটা উনি চেয়ে বসলেন। হ্যাঁ, আমাকে একজন মন্ত্রী তখন বললেন যে ভাই চাওয়ার তো একটা এটা আমরা দিতে পারবো। হ্যাঁ, এটা নৌবাহিনীর রিলেটেড একটা গেস্ট হাউস, কিন্তু সেটা চাওয়ার তো আচ্ছা, একটা বিয়ার থাকবে, আমরা তো দিতে পারবো না, কিভাবে উনি চান। তো এই মানুষটা কিন্তু ওই ইন্টারভিউতে আছে 4 তারিখে না 2 তারিখে উনি বিদেশ চলে যেতে হয়েছে। কারণটা হচ্ছে 2 তারিখে তাকে বলা হয়েছে আপনার চয়েস, আপনি এখানে থাকবেন অথবা জেলে থাকবেন অথবা বিদেশ চলে যেতে হবে। উনি বিদেশ চলে গেছেন 5 তারিখের পরে উনি আসছেন। হ্যাঁ, তারপরে রাষ্ট্রপতির সাথে তার সম্পর্ক, রাষ্ট্রপতি যখন উনি বাংলা বাণী স্টাফ রিপোর্টার, রাষ্ট্রপতি ছিলেন পাবনা করেসপন্ডেন্ট, এই কারণে রাষ্ট্রপতির ব্যক্তিগত সম্পর্ক, তার কাছে গিয়েও তখন উনি প্রথম এই ইয়ার গল্পটা শুনেন, উনি তার কাছে প্রত্যাগপত্র নাই, এই কথাটা প্রথম আসে। এখানে আবার বলেছেন রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না। 3 মাস ধরে শেখ হাসিনা গণভবনে যেতেন না, সম্পর্ক ভালো না থাকার কারণে। তবে রাষ্ট্রপতি সেই সকালে নাকি সকাল থেকে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা আসবেন, প্রত্যেক করতেন। হ্যাঁ, উনি এই ইন্টারভিউতে উনি বলেছেন সেটা। উনি কিন্তু এই মুহূর্তে সবাই যখন যেটা আওয়ামী লীগের ছেলেরা উজ্জীবিত শেখ হাসিনা আসবেন, ওনার একটা এটা ডাউন করার একটা বিষয় আছে কিনা এখানে। এক্স্যাক্টলি, আপনি ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। এই মুহূর্তে শেখ হাসিনা সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে পুরো বাংলাদেশে যে বিচারটা তৈরি হয়েছে, এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ, এদের জন্য ভয়াবহ নেতিবাচক। তার জন্য তারা নতুন একটা পাটপাড়ি শুরু করে দিয়েছে, এই সমস্ত ন্যারেটিভ পয়দা করেছে। এগুলো কোনো কথাই না, এগুলো মিথ্যা কথা। এগুলো মিথ্যা কথা। একটা কথাই শুধু মিললো, সেটা হলো যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে তুলে নিয়ে গেছে। এটা সত্য হইতে পারে, আর যা বলছে সবই মিথ্যা কথা। এইখানে ভারত নাকি প্রস্তাব দিয়েছে যে শেখ হাসিনা স্যার, এটা ঠাডা পড়া মিথ্যা কথা। ভারতকে আমি খুব ভালো করে স্টাডি করি। বাংলাদেশে যারা ভারত নিয়ে স্টাডি করে, গবেষণা করে, আমি বলবো না যে আমি একমাত্র, কিন্তু তাদের 5 জনের মধ্যে আমি একজন। ভারত সম্পর্কে, ভারতের কূটনীতি, ভারতের রাজনীতি, ভারত সম্পর্কে যদি কেউ আমাকে পিছনে ফেলে রেখে যেতে চায় যে তাদের মাইন্ড সেট আপ কি, তাদের পলিটিক্যাল এজেন্ডা কি, এগুলো কারোর চাইতে কম জানি না। আমি ব্যক্তিগতভাবে ভারতের 17টা প্রদেশ ব্যক্তিগতভাবে ভ্রমণও করেছি, প্রায় 17-18টা প্রদেশ, আর বেশি হইতে পারে। পাশাপাশি ভারতের রাজনীতি সম্পর্কে, ভারতের ব্যক্তি, শুধু রাজনীতি না, ভারতের ব্যক্তিগুলোকেও আমি স্টাডি করেছি, আর ভারতের কূটনীতি তো আমি স্টাডি করি। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা পড়েছি সেটা হলো ভারতের কূটনীতি, তারপরে যেটা পড়েছি সেটা হচ্ছে আমেরিকার কূটনীতি। সুতরাং ভারত সম্পর্কে আমাকে পাগলা বুঝ দিলেই তো হবে না। এই মতিউর রহমান এটা একটা ঠাডা পড়া মিথ্যা কথা, সবগুলো মিথ্যা কথা বলছে। পরিকল্পিতভাবে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা তৃণমূল কর্মী, তাদের মনোবল ভাঙার জন্য এগুলো বলতেছে। হবে না, কাজ হবে না।
আরে ভাই এর যাদের আপনি আগে উনি মানব জমিনে একটা ইয়ে করছিলেন, ভারত তাকে কাতার পাঠিয়ে দিতে চেয়েছিল, উনি রাজি হন নাই। তো আমি ভারতে একবার খোঁজ খবর নিলাম যে মতিউর রহমান চৌধুরী এইভাবে লিখেছেন বিষয়টা। তো ওনাকে তো পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, ভারত ভারত শেখ হাসিনাকে রিসিভ করেছে, ভারতের সবগুলা দল বসে ডিসিশন নিয়ে গেস্ট করেছে তাকে, তার সিকিউরিটি প্রাইম মিনিস্টার সিকিউরিটি টাকা দিয়ে। ভারত যদি শেখ হাসিনার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আবার সবগুলা দলের সাথে বসতে হবে ভারত। এক্স্যাক্টলি হ্যাঁ, সকল সবগুলা সংসদীয় দলের মিটিং ডাকতে হবে। সবার সাথে সেটা বসতে হবে। প্লাস এই যে শেখ হাসিনা যদি আসবেন বলতেছেন, এইটা ভারত পছন্দ করতেছে না। ওরা মনে করতেছে উনি সিকিউর না বাংলাদেশ। হ্যাঁ, উনি সিকিউর না। এইটা আবার ওয়াল তাকে জিজ্ঞেস করছে, ওয়াল তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি কথা বলার চেষ্টা করেছেন, জানিয়েছেন? তখন উনি বলেছেন আমি আমার দেশে যাব, আমি কার সাথে কথা বলবো? আমি ভারতের সাথে কথা বলে আমার দেশে যাব কেন? আমি আমার দেশে যাব। সেটা সেই মুহূর্তে বলার চেষ্টা হচ্ছে যে মানে এমন একটা অবস্থা, ভারতের সাথে সম্পর্ক ভালো নাই। এর জন্য তারা এগুলো তারা বিভিন্ন বিভিন্ন ন্যারেটিভ পয়দা করতে চাচ্ছে, আদতে তা না। এরা এই মুহূর্তে শেখ হাসিনার আগমনের যে সম্ভাবনাটা, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা যে বেড়ে গেছে, এতে তারা উন্মাদ হয়ে গেছে। তারা ভেবেছিল আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না। দেখেন না, সারাদিনই কোরাস গাইতো, আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, শেখ হাসিনা আর কোনোদিন আসবে না, পালাই গিয়ে যাওয়া লোক কোনোদিন ফেরত আসে না। এত চেঁচামেচি কেন? তো শেখ হাসিনা আসতে চায়, তখন এত চেঁচামেচি, বুকের মধ্যে কামড় লাগে কেন? তোমরা গল্প করছো পলাতক লোক কোনোদিন আর ফেরত আসে না। জি ঠিকই তো, পলাতক আর কোনোদিন। তোমরা ধরে আনবে, তোমরা জি জি জি, হস্তান্তর করতে হবে, এগুলা হ্যাঁ, বলছিল আগে তারা। এগুলো শুনেন শুনেন শুনেন। এরা এরা বিভিন্ন ন্যারেটিভ পয়দা করে আওয়ামী লীগের মনোবল ভাঙতে চায় কর্মীদের, কাজ হবে না। তারপরে বাংলাদেশের সাধারণ জনগণ যারা শেখ হাসিনার অপেক্ষা রয়েছে, তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিতে চায়, তাও কাজ হবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এই মুহূর্তে, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলেছি, কালকে আমাকে বলছে যে ফরিদ সাহেব, আমাকে একজন জিজ্ঞেস করে, ফরিদ সাহেব আপনি কিভাবে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিভাবে বলেন শেখ হাসিনা দেশে আসবে? আমি বললাম যে তিনি এত কি কাজটা করেছে ভালো যে তারা আসবে? আমি বললাম ভাই, আওয়ামী লীগ যা করার তা তো দেখেছেন কি কি করেছে। বরং এখন যারা আছে তারা এত খারাপ কাজ করেছে যে, এত খারাপ কাজ করেছে যে সেই জন্য শেখ হাসিনা। শেখ হাসিনা কি করছে ভালো না মন্দ কাজ? আপনি মেট্রো রেল শেখ হাসিনা বানাইছে, আপনারা দেখেন নাই? শেখ হাসিনা পদ্মা ব্রিজ বানাইছে, দেখেন নাই? ওই যে আজকে কি যেন নাম, ডাক্তার মাসুদ বলছে কিন্তু যে শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে, তারপরে ক্ষমতায় থাকতে পারেনি। জি, শেখ হাসিনা খুব ভুল করেছিল, এই মতিউরদের চিনে নাই। শেখ হাসিনা খুব ভুল করেছিল। আপনি যত কিছুই করেন না কেন, কখনোই করতে পারে না। প্রয়োজনে তারা শেখ হাসিনার জন্য তারা কলিজা দিবে, ফেফড়া দিবে, গুর্দা দিবে, রক্ত দিবে নিজের শরীর থেকে, কিন্তু নিজের শরীর থেকে, কিন্তু তারা কোনোদিনই শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে পছন্দ করবে না। কারণ তাদের পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলেছে বঙ্গবন্ধু, তার কন্যা শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার নতুন করে নাম পাল্টে আওয়ামী মুসলিম লীগ না, মুসলিম লীগে ফিরে যাইতে পারে, তাইলে যদি এই জামাতেরা তাদেরকে পছন্দ করে, এছাড়া কোনো সুযোগই নাই। কোনো সুযোগই নেই, এরা কোনো কালেই পছন্দ করবে না। কারণ শেখ হাসিনার নামটা শুনলেই তাদের, আপনি জানেন, শেখ শব্দটা শুনলেই তারা চমকে উঠে। শেখ শব্দটা শুনলেই মনে করেন কারো নামের আগে শেখ আছে, সে বিএনপি করে, তারা দেখলো চমকে উঠবে। কারো নামের আগে শেখ আছে, জামাত করে, তার নাম শুনলে চমকে উঠবে তারা। আপনি এটা নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। বিশ্বাস আমাদের না হয় যে, স্যার কিন্তু আবার মাঠে নেমেছেন। স্যার মাঠে নেওয়ার পরে স্যার আবার ফেসবুক হাইড করেছেন, কারণ উনি একটা ইয়ে দিছিলেন, ওই জরিপে দেখা গেছিল তার বিপক্ষে ভোট পড়েছে বেশি। শেখ হাসিনা আসবে না, এটা জি জি জি, আসার পক্ষে 87%, আসার বিপক্ষে 13%। লজ্জায় ফেসবুক ডিএক্টিভ করেছেন আসিফ নজরুল। উনি খুব আশা করছিলেন যে তিনি যে এজেন্ডা বাস্তবায়ন করতে চান, তার ওই পোস্টে সে এজেন্ডার পক্ষে ভোট পড়বে, কিন্তু উল্টা হয়ে গেছে। তার বিলাই তারা খামচা দিছে। সেই দিন বললাম তো, এরা পাগল হয়ে গেছে। শেখ হাসিনা আসবে শুনে বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে, এগুলো শুনে তাদের দিমাগ খারাপ হয়ে গেছে। তো এরা এখন আবল তাবল বকবে, কখনো মতিউর রহমান এই মতিকে ভাও করবে, কখনো মানব জমিনে মতিকে ভাও করবে, কখনো প্রথম আলোর মতিকে ভাও করবে। এভাবে তার কখনো ডেইলি স্টারে মাহফুজ আনামকে নিয়ে আসবে, আনাম ফানাম, ওয়াইসি ময়সি এদের নিয়ে আসবে। এগুলোই তাদের কাজ, কিন্তু এগুলো ভাই খাটবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে যে 2024-এর 5ই আগস্ট
তাদের সাথে কত বড় প্রতারণা হয়েছে। যারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের কথা আমি বলছি না, কারণ তারা কোনো কালেই শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের পছন্দ করবে না, মেনে নিবে না, নিতে পারে না, প্রশ্নই আসে না। বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের আওয়ামী লীগ জামাত হয়ে যেতে পারে, কিন্তু জামাত, শিবির কখনো ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, বিএনপি হইতে পারে না। আওয়ামী লীগ অত দূরের কথা, বিএনপি আর হয় না, হতে পারে না। আমরা একটু ভাই ফরিদ ভাই আপনার ভাবির পোলাদের প্রসঙ্গে যাই। কালকে তো এই কথাটা নিয়ে অনেক হইচই হয়েছে। ওই লোকটাকে ধমক দিয়েছে গভর্নমেন্ট থেকে, পরে একটু টোন ডাউনও করছে সে। ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল, যে বাংলাদেশ তারা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। তো সুতরাং ওদের চরিত্র ছিল একটা, ওই সরকারের অন্তর্বর্তী সরকার। এখন এই যে মনে করেন এই টাকাটাও কিন্তু এমন কোনো টাকা না তো। এরা যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির কয়েকশো কোটি টাকা নিচ্ছে এক একটা এলাকার জন্য। 10-15 কোটি টাকা কিন্তু কোন ব্যাপার না তো তাদের। এই জন্যই আমার ভাবির পোলারা মনক্ষুণ্ণ হয়েছে যে মাত্র 10 কোটি আর 15 কোটির কথা বললো, ইজ্জত চলে গেছে, কারণ ওরা শত শত কোটি টাকা মেরে দিয়েছে। সেই জন্য ওই ডিসির উপরে নাকি সচিবের উপরে খুব খেপা, তিনি বলেছেন 10 কোটি আর 15 কোটি নিয়েছে, কারণ কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়ে গেছে। এখন তারা যা পাবে তাই গিলা খাবে, যা পাবে তাই গিলা খাবে। তো 10 আর 15 কোটি বলছে, খুব কম সংখ্যা, পরিমাণটা কম। এই জন্য তারা একটু বেজ্জতি ফিল করছে আর কি, বুঝতে পারছেন? এই জন্য প্রতিবাদ করেছে। যদি 200-300 কোটি বলতো তাহলে কিছুই বলতো না। এই তবে এইভাবে আস্তে আস্তে মুখোশ তাদের উন্মোচিত হবে। হচ্ছে বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে তাদের গালের গোস্ত, তাদের ঘাড়ের গোস্ত, তাদের পেটের গোস্ত, তাদের পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। বাংলাদেশের মানুষ এগুলো এখন দেখতেছে, এগুলো মনে রাখতেছে বাংলাদেশের মানুষ। শুধুমাত্র ওয়াকার ভাইয়াকে, আমাদের ওয়াকার সাহেবকে একটু শুধু চলে যেতে দেন, বেড়াকে ফিরে যেতে দেন। তারপর ওই যে কলকাতার মুর্শিদাবাদের সেই হুমায়ুন নেতার মতো ভাষায় যদি বলি, পাবলিক যেই দিন বেড়াকে ফিরে যাবে ওয়াকার সাহেব, পাবলিক সেটা ভাঙা মাইট দিবে, সেটা ভাঙা মাইট। কেউ হয়তো রক্ষা করতে পারে না, আওয়ামী লীগ লাগবে না, আইন আদালত লাগবে না, পাবলিক সেটা ভাঙা মাইট দিবে আমার ভাবির পোলাদের। আমার ভাবির পোলারা তখন মনে করতেছে যে ইউনুস জেঠা আছে, ওয়াকার ভাইয়া আছে, তার মামুরা আছে, তার খালুরা আছে, তার মামু খালু ওয়াকার ইউনুস তাদেরই পশ্চাৎ দেশ থাকবে খালে আর বিলে। এদের কখন কিভাবে বাঁচাবে? সুতরাং এদের একটু থাকতে দেন, দোয়া করি এদের বুদ্ধি এরকমই থাকুক, কারণ এরা এরকম ওভার কনফিডেন্ট নিয়েই থাকুক। আমিও চাই এরা ওভার কনফিডেন্ট নিয়েই থাকুক এবং পাবলিকের হাতে ধরা পড়ুক। তারপরে বুঝতে পারবেন সেটা ভাঙ্গা মায়ের কাকে বলে কাকে বলে না। এই সমস্ত চাপাবাজি আমাদের ভাবির পোলাদের আর যে মতি কাকাদের। তবে 2024-এর 5ই আগস্ট আসার পর প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, জয় বাংলা বিরোধী, ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী এরা শুধু দাড়ি টুপি আলা হয় না, 2-4 জন দাড়ি টুপি ছাড়াও হয়, 2-4 জন দাড়ি মোছ আলাও হয়, 2-4 জন কোটটাই পরা হয়। এগুলো আমরা দেখেছি এবং দেখতেছি এবং দেখে যাব।